কার্য, ক্ষমতা ও শক্তি এই অধ্যায়ের লাস্ট পার্ট, অর্থাৎ কিছু অঙ্ক করে দিচ্ছি শক্তি সম্পর্কীয়। প্রথম দেখো, গাণিতিক সমস্যা তথা নিউমেরিক্যাল প্রবলেম একটা দিয়েছি। কোনো বন্দুক থেকে 40 গ্রাম ভরের একটি বুলেট 50 মিটার পার সেকেন্ড বেগে ধাবিত হলো। বুলেটটির গতিশক্তি কত হবে? তাহলে ফার্স্ট একটা অঙ্ক আমরা যেটা রয়েছে যে বুলেটের গতিশক্তি কত হবে। বুলেটের ভরটা রয়েছে 40 গ্রাম আর বেগটা রয়েছে 50 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এই ফর্মুলায় এই তথ্যের উপর দাঁড়িয়ে যে ফর্মুলাটি ব্যবহার করব সেটা নিশ্চিত মনে আছে। গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ mv স্কয়ার। অর্থাৎ সলভটা করছি, দেখো বুলেটের গতিশক্তি ই কাইনেটিক এনার্জি ই কে ইজিক্যাল টু হাফ mv স্কয়ার। এখানে m ইজিক্যাল টু বুলেটের ভর, দ্যাট ইজ 40 গ্রাম। আর রয়েছে তোমার বেগ হচ্ছে v ইজিক্যাল টু বেগ সমান বুলেটের বেগ হচ্ছে কত? 50 মিটার পার সেকেন্ড। এবার দেখো এসআই এককে ভরটাকেও প্রকাশ করতে হবে। গ্রামকে 1000 দিয়ে ভাগ করলে কিলোগ্রাম আসবে। 1000 দিয়ে ভাগ করার অর্থ আমার কত আসবে? 1000 দিয়ে ভাগ করলে 0.04 কেজি বিষয়টা আসবে। কেমন? 40/1000, তার মানে 0.040 কেজি। তাহলে গতিশক্তির মানটা হাফ ইন্টু এম এর মান হচ্ছে 40, এম এর মান হচ্ছে 0.04 ইন্টু 50 এর বর্গ এত। এখানে গতিশক্তির একক, তাহলে এসআই এককে জুল আসবে। এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাবে 2 2 4 50। তাহলে মানটা কত আসছে? বাই 50 ইন্টু 50 মানে 2500। और ई के इजिकल टू 2 দিয়ে কেটে গেলে 0.02 ইন্টু 50 এর বর্গ হচ্ছে 2500 মানে 2500। হ্যাঁ, এত জুল। আর এটা দশমিক তুলে দিলে 100, তার মানে দুটো শূন্য কেটে গেলে সমান 50 জুল। তাহলে অতএব বুলেটের গতিশক্তি সমান, বুলেটের গতিশক্তি 50 জুল। এটা হচ্ছে 1 নম্বর অঙ্কটা গেল। দ্বিতীয় একটা অঙ্ক, পরপর আমি কয়েকটা 5টা অঙ্ক এখানে দিয়েছি ম্যাথমেটিক্স। হ্যাঁ, যে দ্বিতীয় অঙ্ক একটা রয়েছে, দেখো যে 5 কিলোগ্রাম ভরের একটা বস্তুকে 4 মিটার উচ্চতায় তুললে বস্তুতে কত স্থিতিশক্তি জমা হবে। অঙ্কগুলো খুবই সহজ আছে, তোমরা নিজেরাও চাইলে পেরে যাবে অঙ্কগুলো করতে। কেমন? তাহলেও আমি দেখিয়ে দিচ্ছি কয়েকটা। এছাড়া তোমরা বই থেকে, প্রশ্নপত্রগুলো থেকে বিভিন্ন রকমের প্রশ্ন, যে প্রশ্নবিচিত্রা বা অন্যান্য সেট বইয়ের মধ্যেও যে অনুশীলনীগুলো রয়েছে, সব অঙ্কগুলো করতে থাকবে এইরকমই অনুকরণ করে। তাহলে দ্বিতীয় অঙ্কটা যেটা হবে, যে আমার স্থিতিশক্তির মান, দ্যাট ইজ পোটেনশিয়াল এনার্জি, যে বস্তুর স্থিতিশক্তি ফর্মুলা অলরেডি জেনে গেছো তোমরা।
দ্যাট ইজ ই পি, পি মানে পোটেনশিয়াল এনার্জি, হ্যাঁ, ইজ ইকুয়াল টু এম জি এইচ। এম এর মিনিংটা জানো, বস্তুর ভর যেটা রয়েছে কত 5 কেজি, 5 কিলোগ্রাম। আর জি তো অভিকর্ষজ ত্বরণ, যার মান এসআই এককে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এই হচ্ছে উচ্চতা, বস্তুর উচ্চতা রয়েছে 4 মিটার, 4 মিটার। তাহলে দ্যাট ইজ কাইনেটিক পোটেনশিয়াল এনার্জি কত হবে না 5 ইন্টু 9.8 ইন্টু 4, অর্থাৎ mgh এর মান বসিয়ে দিলাম, এত জুল এককে আসবে। 5 4 20, 20 দিয়ে গুণ করলে এটা আসছে দেখো 2 8 16, 2 9 8 19, 196 জুল। তাহলে অতএব বস্তুটির স্থিতিশক্তি সহজেই ছিল অঙ্কটা 196 জুল। হ্যাঁ, এই অঙ্কগুলো আমি না করলেও তোমরাও পেরে যেতে। তাহলে দ্বিতীয় অঙ্কটা করে দিলাম। এরপর দেখো 3 নম্বর অঙ্ক দিকে লক্ষ্য করবে, যে 3 নম্বর অঙ্কটা কি রয়েছে। 40 কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে আমার 5 মিটার উচ্চতায় তোলা হলো, এর স্থিতিশক্তি কত হবে? বস্তুটিকে যদি অবাধে পড়তে দেওয়া হয় তাহলে অর্ধেক দূরত্ব নামার পর ওর গতিশক্তি কত হবে? তোমরা জানো কোন বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে তার স্থিতিশক্তি ক্রমশ গতিশক্তিতে রূপান্তরিত হয়, এবং বস্তুর যে কোনো অবস্থানে সবসময় যান্ত্রিক শক্তির টোটাল মান তথা গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল সবসময় একই থাকবে, ধ্রুবক থাকবে। যে ওই নীতির উপরে দাঁড়িয়েই, শক্তির নিত্যতা সূত্রের উপর দাঁড়িয়েই এই অঙ্কটা হবে। তাহলে 3 নম্বর ম্যাথমেটিক্স এর যে ফর্মুলা, প্রথমে স্থিতিশক্তি আমি চেয়েছি, তাহলে স্থিতিশক্তি ফর্মুলা mgh, যে প্রথম ক্ষেত্রে স্থিতিশক্তি সমান, হ্যাঁ, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে বা সর্বোচ্চ উচ্চতায় স্থিতিশক্তি কত হচ্ছে না mgh। এখানে mgh এর পরিচয়গুলো একটু আগেই বলেছিলাম। h টা হচ্ছে উচ্চতা, g হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, m হচ্ছে ভর, বস্তুর ভর। তাহলে এখানে বস্তুর ভর রয়েছে 40 কেজি, অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর উচ্চতা যেটা রয়েছে 5 মিটার, 5 মিটার। তাহলে এই মানগুলো বসিয়ে দিই। দ্যাট ইজ স্থিতিশক্তি ইজ ইকুয়াল টু তোমার m হচ্ছে 40 কেজি, 9.8 অভিকর্ষজ ত্বরণ, উচ্চতা হচ্ছে 5 মিটার, আর হচ্ছে এককটা আসবে জুল। এবার এই ক্যালকুলেশনটা করে দেখি কত দাঁড়াচ্ছে। না এখানে লক্ষ্য করো, দশমিক একটা তুলে দিলাম, তাহলে একটা শূন্য কেটে দিলাম, 5 4 20, হ্যাঁ 5 4 20। এখানে অভিকর্ষজ অভিকর্ষজ ত্বরণটা কিন্তু এখানে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার দেওয়া আছে, অর্থাৎ এখানে 9.8 না বসে এটাকে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার করে দিতে হবে। তাহলে আমরা আরেকটু এটাকে কারেকশন করে দিচ্ছি, ভুল বোঝানো হলো, কারণ এখানে যেহেতু মানটা দেওয়া আছে। তাহলে m হচ্ছে 40, g হচ্ছে 10 ইনটু h হচ্ছে 5, এত জুল, দ্যাট ইজ 2000 জুল, 2000 জুল। তাহলে প্রথমে ক্ষেত্রে স্থিতিশক্তির মানটা এত এসে গেল। এবার দ্বিতীয় ক্ষেত্রে যখন বস্তুটি অর্ধেক দূরত্ব অতিক্রম করলো পড়তে গিয়ে, তাহলে অর্ধেক দূরত্ব নামার পর, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে
উচ্চতাটা হয়ে গেল কত না অর্ধেক, অর্থাৎ 5/2 মিটার, দ্যাট ইজ 2.5 মিটার। এবং এক্ষেত্রে বস্তুটির স্থিতি শক্তি কত হবে না স্থিতি শক্তি ইজিক্যাল টু mgh, দ্যাট ইজ ইকুয়াল টু m এর মান তো অলরেডি 40 কেজি রয়েছে, g তো 10, h হচ্ছে 2.5 এত জুল। ক্যালকুলেশন করলেই দেখো পাওয়া যাচ্ছে, দশমিক তুলে দিলাম 25, একটা 10 কেটে গেল, 25 আর 100, 1000 হচ্ছে। তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু 1000 জুল। এবার আমরা এখান থেকে লক্ষ্য করলাম যে 1000 জুল হচ্ছে, আর যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র অনুযায়ী তাহলে ওই স্থানে বস্তুর গতি শক্তি কত হবে, অর্থাৎ এই অর্ধেক নেমে যাওয়ার পর, অর্ধেক দূরত্ব নামার পর যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী যান্ত্রিক শক্তির যে নিত্যতা সূত্র আমরা জানি, নিত্যতা সূত্র অনুযায়ী অর্ধেক দূরত্ব নামার পর বস্তুটির গতিশক্তি সমান কত হবে না 2000 স্থিতি শক্তি ছিল, 2000 জুল ছিল, এখন হলো 1000 স্থিতি শক্তি। কারণ যে শক্তিটা কমে গেছে, স্থিতি শক্তির মানটা যতটা হ্রাস সেটাই তার গতি শক্তি হবে। এটা হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র থেকে আমরা জানি, দ্যাট ইজ ইকুয়াল টু 1000 জুল। কেন হলো বুঝতে পারছো, যে কোনো অবস্থানে মোট শক্তির মানটা অর্থাৎ যান্ত্রিক শক্তির টোটাল মানটা আমার হচ্ছে কত হবে না 2000 হওয়ার কথা। আর যেহেতু অর্ধেকটা নামার পর স্থিতি শক্তি 1000 থাকছে, তাহলে বাকি 1000 যে জুল শক্তিটা কোথায় গিয়েছে না সেটাই গতি শক্তিতে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ অর্ধেকটা দূরত্ব নামার পর সেই গতি শক্তি এবং স্থিতি শক্তির যোগফলটাও হবে 2000, সেই থেকেই করা হলো। এবং ওই কথাটা কোথা থেকে জেনেছি, যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র থেকে আমরা জেনেছি। কাজে 3 নম্বর অঙ্কটা নিশ্চিত বুঝতে পারলে। তাহলে আমরা তৃতীয় অঙ্কটা শেষ করলাম। 4 নম্বর ম্যাথমেটিক্যাল প্রবলেমটা লক্ষ্য করো, যেটা দেওয়া আছে 150 কেজি ভরের একটি বস্তুকে কত উচ্চতায় তুললে এর স্থিতি শক্তি তোমার 7350 জুল হবে। তাহলে 150 কিলোগ্রাম ভরের একটা বস্তুকে কতটা উচ্চতায় তুললে ওর স্থিতি শক্তি কত হবে 7350 জুল হবে। তাহলে আমরা তো অলরেডি জানি, যেহেতু স্থিতি শক্তি সমান স্থিতি শক্তি ইপি ইজিক্যাল টু mgh, রাশিগুলোর পরিচয় m ইজিক্যাল টু বস্তুর ভর, g তো অভিকর্ষের ত্বরণ, h হচ্ছে উচ্চতা। তাহলে এখান থেকে h ইজিক্যাল টু বের করতে হলে h ইজিক্যাল টু কি হবে ep বাই mg, কেমন ep ইজিক্যাল টু এটা, তাহলে h ইজিক্যাল টু হবে ep বাই mg দিয়ে ভাগ হবে। তাহলে এখানে আমার রয়েছে কত না ep লক্ষ্য করো, আমরা এখান থেকে স্থিতি শক্তি তো দেওয়া আছে 7350, অর্থাৎ ep টার মান ep এর মান 7350 জুল, that is 7350 জুল ডিভাইড বাই বস্তুটার ভর কত রয়েছে 150 কেজি।
150 কেজি, আর অভিকর্ষজ ত্বরণ এখানে 9.8, তাহলে এত কি হবে এককটা মিটার এসআই এককে। হ্যাঁ, কারণ সব মানগুলো এসআই এককে আমরা বসিয়েছি। তাহলে এইচ এর মানটা কত হয় লক্ষ্য করো, এটা দশমিক তুলে দিলাম, উপরে 10 দিয়ে গুণ, তাহলে একটা শূন্য কেটে গেল। হ্যাঁ, এবং এটা ক্যালকুলেটর করলেও কেটে যাবে, 15 5 দিয়ে কেটে যায়। হ্যাঁ, 15 4 60, 135, 15 নয় 135, আর এটা কাটাকুটি করলে বিষয়টা আসছে প্রায় আমার যাকে বলে 5 দিয়ে কেটে যাচ্ছে। হ্যাঁ, 5 ক্যালকুলেশন আমি একটু করছি, ক্যালকুলেটর 735 ইন্টু 10 ভাগ 15 ভাগ 98, that is equal to 5, অর্থাৎ h is equal to 5 মিটার। তাহলে উচ্চতা কত হলো, 5 মিটার হলো। তাহলে অতএব নির্ণেয় বস্তুর উচ্চতা is equal to 5 মিটার। তাহলে 4 এর দাগের অঙ্কটা করলাম। নেক্সট দেখো আমরা 5 এর অঙ্কটা করছি। কি আছে আগে 5 এর অঙ্কটা, প্রবলেমটা পড়ো, আমি যেটা তুলেছি সেটা লক্ষ্য করো। 20 কিলোগ্রাম ভরের একটি বস্তুর উপর একটি নির্দিষ্ট মানের বল ক্রিয়ায় এর বেগ 5 মিটার পার সেকেন্ড থেকে 2 মিটার পার সেকেন্ডে পরিবর্তিত হলো। প্রযুক্ত বল দ্বারা কৃতকার্যের মান কত হলো? লক্ষ্য করলে অঙ্কটা আরেকবার পড়ে নাও। 20 কিলোগ্রাম ভরের একটি বস্তুর উপর একটি নির্দিষ্ট মানের বল ক্রিয়া করায় এর বেগ 5 মিটার পার সেকেন্ড থেকে 2 মিটার পার সেকেন্ডে পরিবর্তিত হলো। তাহলে প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য কত হবে? খুব সহজ কথা, আমরা জানি কার্যশক্তি হচ্ছে গতিশক্তি বা হচ্ছে স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়। তাহলে কৃতকার্যের মান এখানে কি করে পাবো না, গতিশক্তি হ্যাঁ কতটা পরিবর্তিত হলো। এখানে আগে গতিশীল বস্তু যেটা ছিল, বেগটা ছিল 5 মিটার পার সেকেন্ড, পরবর্তীকালে গতিটা কমে গিয়ে কত হয়েছে না 2 মিটার পার সেকেন্ড। তার মানে কতটা গতি কমে গেল, তার মানে কি পরিমাণ গতিশক্তি কমলো, তাহলে সেই হ্রাস হয়ে যাওয়া গতিশক্তির মানটাই কৃতকার্যে রূপান্তরিত হয়েছে। তার মানে বাইরে থেকে যে বলটা প্রয়োগ করা হলো তার ফলে যে কার্যটা হলো সেটা হচ্ছে ওর গতিটাকে কমিয়ে দিল। অর্থাৎ এখানে গতিশক্তির পরিবর্তনটাই হবে হ্যাঁ আমার যে কৃতকার্যের মান। তাহলে এখানে দেখো 5 এর অঙ্কটা হবে যে কৃতকার্য প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য সমান বস্তুর গতিশক্তির পরিবর্তন। হ্যাঁ, বস্তুর গতিশক্তির পরিবর্তন। তাহলে that is equal to half mv square, half mv square যদি প্রথমের গতিবেগটা মনে করো v1 থাকে তাহলে half mv square mv1 square মাইনাস দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগটা যদি v2 থাকে তাহলে half mv2 square, অর্থাৎ m এখানে m is equal to বস্তুর ভর, v1 সমান প্রাথমিক বেগ বস্তুর প্রাথমিক বেগ, v2 is equal to বস্তুর চূড়ান্ত বেগ বা অন্তিম বেগ। তাহলে আমরা এখানে লক্ষ্য করি m তো একটা নির্দিষ্ট বস্তু মানে তার ভরটা স্থির আছে, অতএব m টা কমন নিয়ে নিলাম, হাফ ইনটু m কমন v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার এত, দ্যাট ইজ ইকুয়াল টু মান বসিয়ে দিই হাফ ইনটু m এর মান কত রয়েছে 20 কিলোগ্রাম ভরের বস্তু রয়েছে, তার মানে 20 ইনটু v1 টা কত রয়েছে বেগটা না হচ্ছে 5 মিটার পার সেকেন্ড আর v2 এর মান 2 মিটার পার সেকেন্ড, তার মানে 5 স্কয়ার মাইনাস 2 স্কয়ার এত হচ্ছে জুল। সিজি এসআই এককে যেহেতু সব মানগুলো বসিয়েছে, হ্যাঁ সব এসআই এককে আছে,
কাজে কৃতকার্য তথা গতিশক্তির পরিবর্তনের এককটা হবে জুল এককে। এবার এটা একটু ক্যালকুলেশন করে দেখি, হাফ ইন্টু 20 5 5 25 -4 এত জুল, দ্যাট ইজ 21, আর এটা 2 10 তার মানে 210 জুল। তাহলে ওদের নির্ণয় কৃতকার্য অর্থাৎ প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য সমান 210 জুল। কেমন, ঠিক আছে? তাহলে আমরা 5 নম্বর অঙ্কটি সলভ করলাম। হ্যাঁ, এখানে বুঝতে পারলে। তাহলে দেখো 6 দাগের অঙ্কটি রয়েছে, যেটা বোর্ডে তুলেছি 6 7 8 পরপর 3টে অঙ্ক তুলেছি। তার মধ্যে প্রথম অঙ্কটার দিকে লক্ষ্য করো। 60 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল 1500 কিলোগ্রাম ভরের একটি গাড়িকে থামাতে কত কার্য করতে হবে? কেমন? তাহলে আমরা 5-এর অঙ্কটা যদি মনে করি, সেই একই রকম আসবে। গাড়িকে থামাতে মানে বাইরে একটা বিরুদ্ধ বল ক্রিয়া করা হয়েছে গতিবেগের বিরুদ্ধে, তাহলে এখানে গতিশক্তির পরিবর্তন ঘটবে, অর্থাৎ গতিশক্তি কমে যাবে। তাই কতটা গতিশক্তির পরিবর্তন হবে সেটাই তার কৃতকার্য হবে। অর্থাৎ গাড়িটা থামাতে গেলে ফাইনাল বেগ কত হচ্ছে 0। সেক্ষেত্রে একটু আগের অঙ্কটাও করিয়েছিলাম, 5 থেকে 2 মিটার পার সেকেন্ড বেগটা পরিবর্তিত হয়েছিল। এখানে কিন্তু ফাইনাল বেগ v2টা কত হবে 0। তাহলে এখানে গতিশক্তির পরিবর্তন একই রকম আসতে পারে, অঙ্কটা একই রকম ভাবে হতে পারে, যেখানে কৃতকার্য সমান কত আসবে না, বস্তু গাড়ির গতিশক্তির পরিবর্তন that is equal to half m v1 square minus half m v2 square। এবার রাশিগুলোর পরিচয়, আমরা m is equal to গাড়ির ভর যেটা রয়েছে 1500 কিলোগ্রাম, আর v1 is equal to গাড়ির প্রাথমিক বেগ যেটা রয়েছে 60 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 60 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা, এই 60 কিলোমিটার পার ঘন্টাকে আমরা এসআই এককে যদি পরিবর্তন করি, নিশ্চিত বুঝতে পারছো কিলোমিটারকে 1000 দিয়ে গুণ, আর ঘন্টার ক্ষেত্রে 3600 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 60,000 হয়ে গেল উপরের মিটার, আর নিচে ঘন্টাকে 3600 দিয়ে গুণ করলে তাহলে সেকেন্ড হয়ে যাবে। তাহলে এত মিটার পার সেকেন্ড। এই অঙ্কটি আমরা করতে পারি। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখছি, একটা শূন্য দুটো শূন্য কেটে যাবে, 1 2 দুটো শূন্য কেটে দিলাম, 6 10 60 বাই 6 6 36, দ্যাট ইজ 8 is equal to 100 বাই 6, তার মানে 50/3, 50/3। এটা একটু ছোট হয়ে গেল লেখাটা, আমি একটু বড় করে লিখছি। 6টাকে এই যে পাশে রাখলাম, 6 6 36, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 50/3 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপর আরেকটা রয়েছে v2 ইজ ইকুয়াল টু কি না, v2 ইজ ইকুয়াল টু চূড়ান্ত বেগ, অর্থাৎ অন্তিম বেগ যেটার মান 0 সমান 0। তাহলে আমরা এই রাশিগুলোর পরিচয় দিয়ে দিলাম। তাহলে কৃতকার্য সমান, যে কৃতকার্যের মান সমান কত হচ্ছে, হাফ এমটা কমন এসে যাবে, হাফ এম ইন্টু v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ ইন্টু লরির ভর রয়েছে কত 1500 ইন্টু v1 স্কয়ার রয়েছে কত না 50/3 বর্গ,
50 স্কয়ার বাই 3 স্কয়ার মাইনাস 0 এত জুল। দ্যাট ইজ ইকুয়াল টু, এটা একটু ক্যালকুলেশন আমরা করে দেখাচ্ছি। দেখো আমি ক্যালকুলেটরের একটু হেল্প নিচ্ছি। 1500 ইন্টু 5 5 25 মানে 2500 বাই 9 এত জুল। আমি একটু ক্যালকুলেটর সাহায্য নিচ্ছি। তাহলে 1500 গুণিত 2500 বাই 9 বাই ভাগ 2, দ্যাট ইজ ইকুয়াল টু 208.333.3 এত জুল। অর্থাৎ 1000 দিয়ে আবার যদি ভাগ করি 208.3333 পৌনপৌনিকই হয়। এতগুলো 3 না লিখে তোমরা এইরকমই দুটো রেখে দিয়ে এত কিলো জুল করা যায়, অর্থাৎ জুলকে কিলো জুলে প্রকাশ করতে পারি। তাহলে কৃতকার্যের পরিমাণ এত হবে। তাহলে থামাতে কতটা কার্য করতে হবে না, অতএব এত কিলো জুল কৃতকার্য সম্পাদন করতে হবে। তাহলে এই হলো আমার 6 দাগের অঙ্কটি আমরা করলাম। ওখানে 6 দাগের উত্তরটা এইভাবে লিখবে। অতএব গাড়িটিকে থামাতে 208.33 কিলো জুল কার্য করতে হবে, এত পরিমাণ কৃতকার্য করতে হবে। কেমন? 7 দাগের অঙ্কটার দিকে একটু তাকাও এরপরে। হ্যাঁ, এটা 6 দাগের উত্তরটা শেষ হলো। 7 দাগের অঙ্কটার দিকে লক্ষ্য করো। m এবং টুয়াইস m ভরের দুটি বস্তুর রৈখিক ভরবেগ সমান। ভরবেগের মান তো জানো, ভর আর বেগের গুণফল mv। তাহলে ওদের রৈখিক ভরবেগের মান দুটো সমান হচ্ছে, এদের গতিশক্তির অনুপাত কত হবে? কেমন? এই দুটো বস্তুর গতিশক্তির অনুপাত কত হতে পারে? তা আমরা প্রথমেই একটা বিষয়, 7 দাগের যে অঙ্কটা রয়েছে, প্রথম বস্তুর ভর m এবং দ্বিতীয় বস্তুর ভর টুয়াইস m। তাহলে এখানে বস্তু দুটো রৈখিক ভরবেগের মান সমান হচ্ছে না। প্রথম বস্তুর রৈখিক ভরবেগ প্রথম বস্তুর ভর কত না m ইনটু হচ্ছে বেগ কত আছে না, এখানে বেগটা নেই, অতএব আমাকে ধরে নিতে হবে, মনে করো বেগটা v1 এবং দ্বিতীয় বস্তুর রৈখিক ভরবেগের মান ঠিক টুয়াইস m ইনটু তোমার v2। আচ্ছা, v1 হলো প্রথম বস্তুর বেগ আর v2 ইজিক্যাল টু দ্বিতীয় বস্তুর বেগ। এই রাশিগুলো ধরে নিয়েছি। এবার শর্ত অনুযায়ী রৈখিক ভরবেগের মান সমান। তাহলে আমরা এখান থেকে কি বলছি দেখো, mv1 ইজিক্যাল টু টুয়াইস m v2। আর লক্ষ্য করো এখান থেকে যে রেশিওটা আসছে mv1 বাই টুয়াইস m v2 ইজিক্যাল টু 1। যদিও mm কেটে যায়, এটা পরিষ্কার, তার মানে একটার গতিবেগ দ্বিতীয়টার দ্বিগুণ এখান থেকে বের করে নিতে পারি আমরা। তাহলে গতিশক্তির অনুপাত্র পেয়ে যেতে পারি। হ্যাঁ, আর লক্ষ্য করো mm কেটে গিয়ে কি দাঁড়াচ্ছে, v1 ইজিক্যাল টু টুয়াইস v2 বা v1 বাই v2 ইজিক্যাল টু 2। এটা ফর্মুলায় মান বসিয়ে নিলাম। এবার প্রথমটির গতিশক্তি, প্রথম বস্তুর গতিশক্তি কত আসছে না, যদি E1 ধরি ইজিক্যাল টু হাফ m, তার ভর কত m v স্কয়ার, অর্থাৎ v স্কয়ার মানে v1 স্কয়ার। এবং দ্বিতীয় বস্তুর গতিশক্তি
দ্বিতীয় বস্তুর গতিশক্তি E2 is equal to half into twice m, তার ভর কত? দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে twice m into v2 স্কয়ার। তাহলে এবার লক্ষ্য করো, এখান থেকে E1 বাই E2 টা বের করে নি, অর্থাৎ E1 হচ্ছে প্রথমটির গতিশক্তি বাই দ্বিতীয়টির গতিশক্তি। এই অনুপাতটা করলে কি আসবে না, E1 এর মানটা আছে হাফ m ইন্টু v1 স্কয়ার বাই দ্বিতীয় ক্ষেত্রে রয়েছে হাফ টুয়াইস m ইন্টু v2 স্কয়ার, মানে এই যে মানটা, হ্যাঁ, তাহলে এটা টুয়াইস m। তাহলে লক্ষ্য করো হাফ হাফ কেটে যাবে, m কেটে যাবে, এখানে কি থাকছে উপরে v1 স্কয়ার আর নিচে থাকছে 2v2 স্কয়ার, অর্থাৎ নিচে কি রয়েছে দেখো, 1 এর 2 বের করে নিচ্ছি, v1 বাই v2 স্কয়ার এইটাই থাকছে। v1 বাই v2 স্কয়ার এর মানটা কত রয়েছে তোমার, লক্ষ্য করো v1 বাই v2 এর মান, এখানে v1 বাই v2 হচ্ছে হাফ, কেমন, এই তো বিষয়টা দাঁড়ালো যে v1 স্কয়ার হাফ m v1 স্কয়ার বাই হাফ m v2 স্কয়ার। ওকে, ঠিকই আছে। তার মানে এখানে কাটাকুটি হয়ে গিয়ে থাকলো নিচে 2, এত v1 বাই v2 এর মান ওখানে অলরেডি আমরা বের করে রেখে দিয়েছি কত, যে এটা 1 এর 2 ইনটু আমার v1 v2 এর মান অনুপাতটা রয়েছে 2, তার মানে 2 স্কয়ার। এখানটা আমরা একটু তোমাদের বুঝিয়ে দিলে আরো সুবিধা হবে, এইটা v1 বাই v2 করে দাও is equal to 2, এটাই হচ্ছে 1 নম্বর হবে। তার মানে 2 স্কয়ার বসিয়ে দিলাম, হ্যাঁ, যেহেতু v1 বাই v2 is equal to 2, তাহলে এখানে 4 বাই 2 মানে কত হবে, উপরে 2, কাজেই ওদের গতিশক্তির অনুপাত হচ্ছে 2:1। হ্যাঁ, বস্তু দুটির গতিশক্তির অনুপাত কত হচ্ছে 2:1। কেমন, ঠিক আছে। তাহলে আমরা এই অঙ্কটি করতে পারলাম যে দুটি বস্তুর গতিশক্তির অনুপাত কত হবে না 2:1 হবে। হ্যাঁ, কি করে হলো বুঝতে পারলে। তাহলে এই অঙ্কটি শেষ করলাম, যাদের রৈখিক ভরবেগের মান সমান কিন্তু গতিশক্তির অনুপাত কত হবে সেটা আমরা এইভাবে করলাম। যে আরেকবার দেখে নাও যে প্রথমটির গতিশক্তি ভরবেগ এবং হচ্ছে দ্বিতীয়টির ভরবেগগুলো বের করে নিলাম এবং ওই দুটো মান সমান বলে দেওয়া আছে অঙ্কের রৈখিক ভরবেগের মান, সেখান থেকে সমান করে নিয়ে আমরা গতিশক্তির মানটা আবার বের করছি। লক্ষ্য করবে E1 এবং E2 এর মান বের করে নিলাম, দ্যাট ইজ হাফ mv স্কয়ার। হ্যাঁ, এটাও হাফ mv স্কয়ার, যে যার ভর ইনটু গতিবেগের বর্গ। আর প্রথম ক্ষেত্রে অলরেডি v1 বাই v2 রেশিওটা বের করে নিয়েছি, এবার E1 বাই E2 এই অনুপাতটা বের করলাম, অর্থাৎ প্রথম বস্তুর গতিশক্তি বাই দ্বিতীয় বস্তুর গতিশক্তি। ডান পক্ষগুলো রয়েছে হাফ m v1 স্কয়ার বাই হাফ ইনটু টুয়াইস m v2 স্কয়ার। এখানে m কেটে যাবে, হাফ হাফ কেটে যাবে, নিচে শুধু 2 থাকলো, সেই জন্য এখানে হাফ বের করে নিলাম, কেমন। আর v1 স্কয়ার উপরে থাকলো আর নিচে v2 স্কয়ার, দ্যাট ইজ v1 বাই v2 এর মান অলরেডি 2। হ্যাঁ, কাজেই মানটা বসিয়ে দিলে 4, আর 2 2 কেটে গিয়ে উপরে 2 থাকলো, তার মানে E1 E2 তথা গতিশক্তির অনুপাত 2:1। কেমন, তাহলে এই অঙ্কটি হয়ে গেল যে বস্তু দুটির গতিশক্তির অনুপাত হলো 2:1। নেক্সট দেখো 8 এর অঙ্কটা আমরা আবার করতেছি, লক্ষ্য করবে 8 এর অঙ্কটা ঠিক 7 এর অঙ্কেরই একটু বিপরীত ক্রমটা দিয়েছি, একই রকম অঙ্ক হবে পদ্ধতিটা। m এবং টুয়াইস m ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত যদি 1:2 হয় তাহলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত হবে। কেমন, যে বস্তু দুটোর গতিশক্তির অনুপাত দেওয়া আছে 1:2, তাহলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত হতে পারে। তাহলে আমরা এক কাজ করি, প্রথমেই অঙ্কটাকে একটু সাজিয়ে নিই। হ্যাঁ, 8 এর দাগের অঙ্কটি, যে প্রথম বস্তুর গতিশক্তি E1
ইজ ইকাল টু হাফ ইন্টু ভর ভি স্কোয়ার, দ্যাট ইজ এখানে মনে করো ওই বস্তুর গতিবেগটা v1, আর এবং দ্বিতীয় বস্তুর গতিশক্তি E2 ইজ ইকাল টু হাফ ইন্টু ওর ভর হচ্ছে টুয়াইস এম v2 স্কোয়ার, আর v1 ইজ ইকাল টু প্রথম বস্তুর বেগ এবং v2 ইজ ইকাল টু দ্বিতীয় বস্তুর বেগ। একই রকম ভাবে করতে পারো, অঙ্কটা করে নিতেও পারবে। হ্যাঁ, এবার E1 বাই E2, অতএব E1 বাই E2 ইজ ইকাল টু কি দাঁড়াচ্ছে, লক্ষ্য করো E1 এর মানটা ঠিক একটু আগেই করেছি, m ইন্টু v1 স্কয়ার বাই হাফ ইন্টু 2 টুয়াইস m ইন্টু v2 স্কয়ার। এগুলো গুণ আকারে লিখলাম। তাহলে দেখো হাফ হাফ কেটে গেল, থাকলো কত m কেটে গেল, দ্যাট ইজ v1 স্কয়ার বাই v2 স্কয়ার, আর নিচে একটা 2 থেকে যাবে, তার মানে হাফ ইন্টু এত। আগের মতোই বিষয়টা দাঁড়িয়ে গেল। তাহলে দেখো অর দ্যাট ইজ ইকুয়াল টু, এখান থেকে আসছে যে আমার E1 এবং E2 অনুপাত দেওয়া আছে কত না 1:2। তাদের গতিশক্তির অনুপাত যেহেতু প্রশ্নানুসারে E1 বাই E2 ইজ ইকুয়াল টু 1:2 বা 1/2 হাফ। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে বসিয়ে নিচ্ছি, দেখো হাফ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু v1 বাই v2 বর্গ। বোথ সাইড লক্ষ্য করো, এখানে বাম পাশে হাফটা বসিয়ে দিলাম E1 বাই E2 এর মানটা, আর ডান পাশে হাফ একটা আছে, তাহলে বোথ সাইড বাদ চলে গেল, দ্যাট ইজ v1 বাই v2 ইজ ইকুয়াল টু কত হবে 1। কেমন, এটা বর্গ ইজ ইকুয়াল টু আরেকটা লাইন দেখিয়ে দিচ্ছি যাদের বুঝতে অসুবিধা হবে, 1 স্কয়ার और v1 বাই v2 ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা বিষয়টা এলো। তাহলে ওদের প্রথম বস্তুর ভরবেগ p1 ইজ ইকুয়াল টু ভর ইনটু বেগ, দ্যাট ইজ ভর কত আছে, প্রথম বস্তুর ভর m, তার বেগ v1, এবং দ্বিতীয় বস্তুর ভরবেগ p2 যদি হয় ঠিক একই রকম, তার ভর হচ্ছে টুয়াইস m ইনটু v2। তাহলে অতএব এখান থেকে আমরা কি চেয়েছি, রৈখিক ভরবেগের অনুপাত। আমি অঙ্কটা মুছে দিচ্ছি লেখাটা। তাহলে অতএব p1 বাই p2 দ্যাট ইজ তাদের ভরবেগের অনুপাত ইজ ইকুয়াল টু m v1 বাই টুয়াইস m v2, অর্থাৎ m কেটে গেল 1/2 ইনটু v1 বাই v2। আর অলরেডি আমরা v1 বাই v2 এর মান কত বের করে রেখেছি, এটা যদি 1 নম্বর ধরি, যে 1 নম্বর থেকে পাই v1 বাই v2 ইজ ইকুয়াল টু 1, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু হাফ ইনটু 1, और p1 ইজ টু p2 তাদের ভরবেগের রৈখিক ভরবেগের অনুপাত কত হচ্ছে 1:2। কারণ এটা সমান্তর কত হচ্ছে হাফ। হ্যাঁ, যে এখানে কতগুলো জড়িয়ে যাচ্ছে, এখানে এটার মান তো হাফ বেরিয়েছে, হাফ মানে 1:2, তার মানে তাদের রৈখিক ভরবেগের অনুপাত, তাদের বস্তু দুটির রৈখিক ভরবেগের অনুপাত ইজ ইকুয়াল টু 1:2। এটা হচ্ছে উত্তর হবে। কেমন, ঠিক আছে, ওকে।